স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই বলছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদ সদস্যদের বয়স কমানোর সুপারিশ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন নেতারা। তাদের মতে, ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন করবেন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সংসদ সদস্য হতে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার এমন প্রস্তাবের কথা জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের তারিখ এবং দিনক্ষণ সম্পর্কে সরকারের ঘোষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। যেভাবে উনি একটা বলেছেন, ওনার প্রেস সেক্রেটারি যেভাবে বলেছেন, এটা পরিষ্কার হয়নি, সুস্পষ্ট হয়নি। এই জন্য নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে সরকারের রোডম্যাপটা, আইডিয়াটা পরিষ্কার করা উচিত। তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আসলে সিরিয়াস কোনো আলোচনা এখনো পর্যন্ত সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নেই। তারা চিন্তা করতে পারেন, কিছু প্রস্তাবনাও তারা হাজির করতে পারেন, বা আমার বিভিন্ন ক্ষেত্রে ধরুন সংবিধান কমিশন বা নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, বিভিন্ন কমিশন তার রিপোর্টও তারা হাজির করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবার তো এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। আর বিএনপি বলছে সাংবিধানিক পরিবর্তন সংসদের বাইরে হওয়ার সুযোগ নেই। যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে যে সাংবিধানিক পরিবর্তন হতে হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হতে হলে বাংলাদেশের নাগরিক ও বয়স 25-এর ঊর্ধ্বে হতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নিজ দেশে ফিরে যেতে কক্সবাজারের উখিয়ায় গণসমাবেশ করেছে রোহিঙ্গারা। আর রাখাইনে নাগরিক অধিকারের পাশাপাশি নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং এলাকার লম্বসিয়া 1 ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত এক গণসমাবেশে রোহিঙ্গা কমিউনিটি নেতারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে আশ্রয় পাওয়াতে এদেশের প্রতি তারা ঋণী জানিয়ে বলেন, শরণার্থী জীবন খাঁচায় বন্দি পাখির মতো। তাদের দাবি, নাগরিক অধিকার নিশ্চিতে নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সমাবেশে মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদার করার দাবি জানান। মিয়ানমারের যুদ্ধের কারণে টেকনাফ সীমান্ত এলাকার প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপে সীমান্ত পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর নেন। বলেন, কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। সীমান্ত পরিদর্শন শেষে জিয়াউল হক রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতাও চান। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিবিসি নিউজকে টেলিফোনে এই তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে তিনি ঠিক কবে যাচ্ছেন সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিমানে উঠতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ঠিক থাকলে জানুয়ারির প্রথমেই যাবেন লন্ডনে। শুধু বিএনপি নয়, আমি এটাই বলেছি যে প্রত্যেকটা প্রবাসী ওনার জন্য অপেক্ষায়, এবং উনি আসলে আমরা একটা বিশ্বাস করি আমরা যে এই যে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিজয়, এটা আমাদের জন্য, যুক্তরাজ্য বিএনপির জন্য আরেকটা বিজয় হবে, আমাদের মাঝখানে আসবে। যদিও তিনি কবে যাচ্ছেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যদিও ওনার যাত্রার সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই, যথাসময়ে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
এই যাত্রায় বেগম জিয়ার সফরসঙ্গী হচ্ছেন ১৬ জন, যাদের বেশিরভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। দীর্ঘ ৮ বছর পর মাকে বরণ করতে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অপেক্ষার প্রহর গুনছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি। আমরা ফিল করছি যে উনি খুব ওয়েট করছেন, চেহারাটা দেরি হলে এক ধরনের, বাট যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা এক্সাইটিং কাজ করছে। এবং আমার মনে হয় যে এটা খুবই মা ছেলের মিলন হবে, এটা আল্লাহর একটা রহমত রয়েছে। লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রেও যাবেন খালেদা জিয়া। সেখানে জন হপকিংসে চিকিৎসা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে ফের লন্ডনে ফিরবেন। লন্ডন থেকেই পরিবার সহ যাবেন সৌদি আরবে। পবিত্র ওমরা পালন শেষে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে তার। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইসিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন ৭৯ বছর বয়সী এই রাজনীতিক। অনেক আগ থেকেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয় মেডিকেল বোর্ড। ৫ই আগস্ট সরকার পতনের পর তার বিদেশ যাত্রার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈন চৌধুরীর পদত্যাগের দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। এছাড়া কমিশন যদি কোনো অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভায় সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে দাবি জানিয়ে কর্মকর্তারা বলেন, উচ্চ আদালতের একটি মীমাংসিত বিষয়ে এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই, নিরপেক্ষ ইভ্যালুয়েশন চাই, যারা মূল্যায়ন করে দেখুক যে কোন ক্যাডারের সদস্যরা কতটুকু দুর্নীতির সাথে জড়িত। আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সামনে এগিয়ে যেতে চাই, একটি সমৃদ্ধ দেশ দেখতে চাই। চাঁদপুরে জাহাজের ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন। পরে তথ্য ফাঁসের ভয়ে বাকি ৬ জনকেও হত্যা করেন। তিনি একাই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাকে গ্রেপ্তারের পর দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে ইরফানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙর করা এমভি আল বাকেরা কার্গো জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও ২ জনের মৃত্যু হয় হাসপাতালে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ইরফানের ব্যবহার করা মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহার করা মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করা হয়। বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে জাহাজের মাস্টার সহ ৭ জনকে হত্যা করে ইরফান। কেন হত্যা করেছি তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তারা আমার বলে কি সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দেওয়া এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। আমি বাদে ৮ জন, তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে অভিযুক্ত। জাহাজের কর্মচারীদের সাথে জাহাজের মাস্টারের আচরণ শোভনীয় ছিল না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে এবং এই ক্ষোভ থেকে মূলত পরিকল্পনা করে চেতনানাশক ওষুধ মিশিয়ে মাস্টারকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত সে প্রথমে মাস্টারকে হত্যা করে। মঙ্গলবার হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি।
একসময় ছিলেন দুর্ধর্ষ জয়নাল হাজারীর ক্যাডার, সেখান থেকে হয়ে ওঠেন ফেনীর অধিপতি। প্রায় শূন্য থেকে 1000 কোটি টাকার মালিক বনে যান আওয়ামী লীগের এমপি নিজামুদ্দিন হাজারী। পতিত সরকারের 15.5 বছর শাসন করেছেন গোটা জেলা, প্রভাবশীল পাশের জেলা নোয়াখালী, কুমিল্লাতেও। বালুমহাল থেকে সীমান্তের অবৈধ কারবার কি ছিল না নিজাম হাজারীর কবজায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারী সাম্রাজ্য। নিজামুদ্দিন হাজারী 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগ দেন ফেনীর তৎকালীন গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীর দলে। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন জয়নাল হাজারীর গুরুত্বপূর্ণ ক্যাডার। জয়নাল হাজারীর ক্যাডার নিজাম হাজারী 2011 সালে হন ফেনী পৌরসভার মেয়র। পরের বছরই হয়ে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর ঘটে নাটকীয় উত্থান, যেন উড়ে এসে জুড়ে বসে হয়ে যান ফেনীর একক নিয়ন্ত্রণকর্তা। দশম থেকে দ্বাদশ 3টি জাতীয় নির্বাচনে হয়েছেন ফেনী 2 আসনের সংসদ সদস্য। ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গোটা জেলায় ছিল তার একক আধিপত্য। অনুগত ক্যাডারদের বানিয়েছেন জনপ্রতিনিধি। কি নেই নিজাম হাজারীর নিয়ন্ত্রণে? অবৈধ বালুমহাল, দরপত্র বাণিজ্য, পরিবহন ও চাঁদাবাজি সহ ফেনী চলত তার আঙুলের ইশারায়। আর্ট ফাউন্ডেশনে 3 কোটি টাকার কোনো হদিস নাই, ডায়াবেটিসে 5 কোটি টাকার কোনো হদিস নাই, বিশেষ করে ক্রীড়া সংস্থার গড়লই এখানে 3 কোটি টাকার কোনো হদিস নাই। এমন কোনো খাত নাই ফেনীতে সে দুর্নীতি করে নাই বা চাঁদাবাজি করে নাই। শহরের মাস্টারপাড়ার এই বাড়িতে থেকেই 13 বছর ফেনী শাসন করেছেন নিজাম হাজারী। 5ই অগস্ট সরকার পতনের দিনও ছিলেন এখানেই। প্রাচীর ঘেরা জৌলুসপূর্ণ এই বাগান বাড়ির মালিক নিজাম হাজারী। 5 একর জমিতে হেলিপ্যাড, টেনিস কোর্ট, থিয়েটার সহ বাদশাহী জীবনের সব আয়োজন। অভিযোগ আছে এই জমি অনেকটা জোর করেই দখলে নেন নিজাম হাজারী। 112 ডেসিন সম্পত্তি নিয়ে গেছে নিজাম হাজারী। আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিব এই ধরনের হুমকি দিছে। 3 জায়গা আমি বাড়ি করার জন্য লইছিলাম, আমি 4 কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে আছে। এছাড়া শ্মশান দখল করে 1.25 একর জমিতে নির্মাণ করেছেন গরুর খামার। একই এলাকায় নিজাম হাজারীর রয়েছে 4টি 7তলা ভবন এবং 1তলা বিশিষ্ট 10টি কলোনি। মসজিদ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নামে সদর উপজেলার বালিগাঁওয়ে নিজাম হাজারী দখল করেন একের পর একর জমি। স্বজনদের নামে করেছেন এসব প্রতিষ্ঠান। ফসলি জমি, বসতবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। ধানের জমির ভিতরে মাটি ফেলাই দিচ্ছে রাত্রে 12টার দিকে। আমি ভয় অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি দেখতাম। মাটি ফেলাই দি কইছে টাকা যদি ন নেন জায়গা তাইতেন হাতেন। 162 ডিসেম্বর পুরোটা নিয়ে গেছে, সেটা আমরা কাউকে দিই নাই সম্পদটা। যখন বন্দুক দেখাইছে বাধ্যগত ওই আমরা রেজিস্টার দিতে বাধ্য হয়েছি। শুধু ফেনী নয়, রাজধানীতে রয়েছে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। স্ত্রী ও নিজের নামে রয়েছে 2টি লাইটার জাহাজ। এছাড়া স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে আছে রিক্রুটিং এজেন্সি। দুদকের তথ্য অনুযায়ী মালয়েশিয়া শ্রমবাজার কেন্দ্রিক চক্রের অন্যতম হোতা নিজাম হাজারী। এছাড়া মালয়েশিয়া, কানাডা, লন্ডন ও দুবাইয়ে রয়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর নিজাম হাজারীর সম্পদ বৃদ্ধির হার আঁতকে ওঠার মতো। 2014 সালের হলফনামায় 3,54 লাখ টাকার অস্থাবর সম্পদ ও 1.80 একর জমির তথ্য দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে 82টি ব্যাংক হিসাবে 548 কোটি টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধান সংশ্লিষ্টরা মনে করেন বাস্তবে নিজাম হাজারীর সম্পদের পরিমাণ 1000 কোটি টাকার বেশি। ফেনীতে গত 10 বছরে ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রায় 60,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে সকল প্রতিষ্ঠানে। প্রায় 12,000 কোটি টাকা কমিশন নিজাম হাজারীর মাধ্যমে তারা লোপাট করেছে। এই অবৈধ অর্থ উপার্জনের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। 5ই অগস্ট সরকার পতনের পর নিজাম হাজারীর বাড়িতে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে তার আগেই পালিয়ে যান তিনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারীর সাম্রাজ্য। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের উদযাপন। সরাসরি সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন ইতালি প্রতিনিধি আমির হোসেন। আমির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন সেখানকার বড়দিনের উৎসবের উদযাপন সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। গতকাল রাত থেকে আসলে বড়দিনের উৎসব শুরু হয়ে গেছে ভ্যাটিকান সিটি থেকে। গতকাল রাতেই হচ্ছে যে এখানকার যে পাপা
খ্রিস্ট ধর্মের যে প্রধান গুরু, উনি সন্ধ্যা পর থেকে হচ্ছে যে আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু করেন এই হচ্ছে আনুষ্ঠানিকতা। আর আপনারা জানেন যে এবার ইতালিতে হচ্ছে জুবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত থাকবে। এবং এই জুবলির উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা ভ্যাটিকানের আশ্রয়স্থলে আসবেন এবং ভ্যাটিকান যারা পরিদর্শন করবেন তারা শান্তিতে থাকতে পারবেন এবং তাদের পাপ মোচন শুরু হবে। এছাড়া এখানকার যে পরিবেশগুলো কঠোরভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই ভ্যাটিকান সিটিতে তিন স্তরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে এবং আস্তে আস্তে করে সবাই যাচ্ছেন এবং ফেরত আসছেন। তাছাড়া রেস্টুরেন্ট গুলো এবং প্রশাসনিক অনেক অফিস আদালত গুলো বন্ধ, অনেকে তারপরে খোলা রেখেছেন। এখানকার যে রেস্টুরেন্ট গুলো রাত পর্যন্ত কাজ চলবে এবং বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে বিশেষ রেস্টুরেন্ট গুলোতে। এছাড়া যারা এখানে আসবেন 1 কোটির উপরে পুণ্যার্থী এখানে আসবেন বলে আমরা ধারণা করছি আগামী 1 বছর ধরে, এবং 6 জানুয়ারি 2026 শেষ হবে এই অনুষ্ঠান। তাছাড়া রয়েছে যে প্রতিনিয়ত আমরা যা দেখে আসছি যে বড়দিন উপলক্ষে প্রচুর এখানে মানে আলোকসজ্জা করা হয় এবং যেখান থেকে মানুষ আস্তে আস্তে করে আসতে থাকেন এবং তাদের ভ্যাটিকান সিটি এবং বড়দিন উপলক্ষের পাশাপাশি আরেকটি রয়েছে জানুয়ারি 6 তারিখে একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে ছাড়াও রয়েছে আমাদের নববর্ষ। এই নববর্ষ উপলক্ষে এখানে টুরিস্টরা যারা আসবেন এবং যারা পুণ্যার্থী থাকবেন তারা সকলে আসলে ঘুরে অর্থনৈতিকভাবে ইতালি অনেক সচল হয়ে যাবে এবং প্রবাসী বাংলাদেশের যে সবচেয়ে বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারাও খুব ভালো ব্যবসা করবেন বলে এই বড়দিন উপলক্ষে এবং আসছে যে আমাদের এই থিম গুলো 1 বছর ব্যাপী চলবে। বড়দিন উদযাপন চলছে। ধন্যবাদ আমির হোসেন আপনাকে যুক্ত হবার জন্য। ঢাকার পর এবার সিলেট মাতল বিপিএল ফেস্টের সুরের মূর্ছনায়। 2টি পাতায় একটি কুড়ির দেশে মঞ্চ মাতালেন নগর বাউল জেমস। আসিফ আকবরের সাথে ছিলেন নয়া দামান খ্যাত তোশিবা ও মৌজা। বিপিএল উপলক্ষে এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। সবার প্রত্যাশা এভাবে ক্রিকেটের নানা আয়োজনে ব্যস্ত থাকুক পর্যটন নগরী সিলেট। আসিফের ওই যে ও প্রিয়া তুমি কোথায়, আমি কখনো আসিফের গান শুনিনি, এই প্রথম। অনেকদিন পর সিলেটে প্রাণে প্রাণে আনন্দ আয়োজন। দুপুর থেকে তাই স্টেডিয়াম পাড়ায় ভিড় করেন যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের মানুষ। লক্ষ্য নাগরিক জীবনের ক্লান্তি থেকে একটুখানি হাফ ছেড়ে বাঁচা। কেউ জেমসের ভক্ত, কেউ বা আসিফ আকবরের, আর সিলেটের নয়া দামান খ্যাত তোশিবা ও মুজা তো আছেনই। তাই ভিড়ের ক্লান্তিটুকু নিমেষে হারিয়ে গেছে টিকিট হাতে পেয়ে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে জেমস আসছে এবং আসিফ আকবর আমার খুব ভালো লাগছে। আগে টিকেটের লাগি নেতা ঘুরতে হইতো, এখন আর টিকিট মাইক দিয়ে ডাকে রেখে আমরা পাইছি শোনারও রিংটা। কাজ ফাঁকি দিয়ে কিন্তু এই জায়গায় আসছি গান শুনতে। এমনিতেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন থাকে নিয়মিত। তাই তো ক্রিকেটকে ঘিরে যে কোনো আয়োজন মন কাড়ে তরুণদের। সিলেটের তারুণ্যের সব স্রোত যেন এসে মিলেছে সিলেট জেলা স্টেডিয়ামের বিভিন্ন গেটে। দীর্ঘদিন পর এত বড় মিউজিক্যাল ফেস্ট হচ্ছে সিলেটে। এর পাশাপাশি আসছে বিপিএল। সবকিছু মিলিয়ে তরুণ প্রজন্মের চাওয়া এই উৎসবময়তাকে উপলক্ষ করে যেন সামনের দিকে এগিয়ে যায় সিলেটের ক্রিকেট। সন্ধ্যের আগেই শুরু হয় মিউজিক ফেস্টের আনুষ্ঠানিকতা। আসিফ আকবর আছে, তারপরে মোজা আছে, তারপরে তসিবা আছে। ভালো লাগে, আসলে সবার গানই ভালো লাগে। হবিগঞ্জ থেকে আসছি কনসার্ট দেখার জন্য, তো সারা রাত ধরে অনেক এক্সাইটেড। আমরা চাই যে এই বিপিএল যে খেলাটা এটা সিলেটের আনাচে কানাচে যেন এটা ছড়িয়ে পড়ে। দর্শকরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন প্রিয় শিল্পীদের গান। নানা ক্রিকেট আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছে সিলেট। তারই ধারাবাহিকতায় সিলেটে বিপিএল উন্মাদনার অপেক্ষায় 2টি পাতা একটি কুড়ির জনপদের মানুষরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।